বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 2 উপনির্বাচনের বিএনপি প্রার্থী ঘোষণা। ঢাকা 5 আসনে সালাউদ্দিন ও নওগাঁ 6 আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন। করোনায় ফ্রান্সে দৈনিক সংক্রমণের রেকর্ড। বিধিনিষেধ পুনর্বহালের কথা ভাবছে সরকার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাহরাইনের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমান। সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে বাহরাইনের বিরোধী দলগুলো। ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধানে নিয়োজিত জাহাজ ফেরত নিয়েছে তুরস্ক। তুরস্ককে সীমানা বিরোধ মেটাতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান গ্রিসের। কাতারের শান্তি আলোচনায় আফগান সরকার চায় যুদ্ধবিরতি। তালেবানের দাবি ইসলামী শাসন। ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে সৌদি জোটের 11 দফা হামলা। হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জবাব। সুদানে ডলারের বিপরীতে মুদ্রার মানের অভাবনীয় পতন। অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা। এবং ইউএস ওপেনে নারী এককের চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। এবারও ইউএস ওপেন অধরায় থেকে গেল বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা 5 আসনের উপনির্বাচনে সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ 6 আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বর্তমানে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি 1991 সাল থেকে 3 দফায় ধানের শীষের সাংসদ ছিলেন। আর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, যিনি আগে আত্রাই থানার সভাপতিও ছিলেন। জাতীয় সংসদের শূন্য এই 4 আসনের উপনির্বাচনে অংশ নিতে 28 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। ঢাকা 5 আসনে 6 জন, নওগাঁ 6 আসনে 9 জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই 2 উপনির্বাচনে ভোট হবে 17 অক্টোবর। আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ 6 আসন শূন্য হয়েছে। ফ্রান্সে সম্প্রতি মহামারী করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 10,561 জনের দেহে। একসময় ইউরোপ প্রাদুর্ভাবের কেন্দ্রে থাকা সত্ত্বেও এর আগে দেশটিতে একদিনে 10,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়নি। উদ্বিগ্ন সরকার তাই বিধিনিষেধ পুনর্বহালের কথা ভাবছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখে বিচলিত ফ্রান্সের সরকার দেশজুড়ে আবারও কঠোর বিধিনিষেধ দেওয়ার পরিকল্পনা করছে। পরিস্থিতি মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা ঠিক করতে দেশটির বিভিন্ন মন্ত্রী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বৈঠক করেছেন। সরকারি পরামর্শক দেশটির সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জিয়াঁ-ফ্রান্স ডেলিফ্রোসি ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে সতর্ক করেছেন। সংক্রমণের এই ঊর্ধ্বগতির কারণে বছরের শুরুতে জারি লকডাউন বিধিনিষেধ আবারও বহাল করার লক্ষ্যে অতিরিক্ত ব্যবস্থাগুলোর রূপরেখা নিয়ে আলোচনা করছে সরকার। প্রধানমন্ত্রী জ্যাক ক্যাস্টেক্স উচ্চ সংক্রমণ অঞ্চলগুলো পরীক্ষার বৃদ্ধি এবং কঠোর স্থানীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনা নিয়ে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, কর্তৃপক্ষ এ পর্যন্ত 772টি গুচ্ছ সংক্রমণ শনাক্ত করতে পেরেছে। গত সপ্তাহে দেশটির হাসপাতালে কোভিড-19 রোগী ছাড়া আইসিইউতে ভর্তির সংখ্যা অনেকটা বেড়ে গেছে। কোভিড-19 মৃত্যুর সংখ্যা বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে 7ম স্থানে থাকা ফ্রান্সে এ পর্যন্ত প্রায় 4 লাখ রোগী শনাক্ত হয়েছে। মহামারী করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটিতে মোট প্রাণহানিও প্রায় 31,000। সংক্রমণের তুলনায় অন্যান্য অনেক দেশের চেয়ে ফ্রান্সে করোনার মৃত্যুহার অনেক বেশি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাহরাইনের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশ ওমান। এক টুইটে দেশটি জানিয়েছে, কিছু আরব দেশ নতুন যে কৌশলগত পথটি গ্রহণ করেছে তা ফিলিস্তিনি ভূমিগুলোর ওপর ইসরায়েলি দখলদারিত্বের শান্তিপূর্ণ অবসান ঘটানোর ক্ষেত্রে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের বিরোধিতা করছে বাহরাইনের বিরোধী দলগুলো। দেশটির প্রথম সারির এক শিয়া নেতা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টা প্রতিরোধ করতে উপসাগরীয় অঞ্চলের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
গত মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। এরপর শুক্রবার এক ঘোষণায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হওয়া সংযুক্ত আরব আমিরাতের পদক্ষেপ অনুসরণের ঘোষণা দেয় বাহরাইন। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক শান্তি চুক্তির পর বাহরাইন এবং ওমানও এই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এলি কোহেন। তার বক্তব্যের সত্যতা ইতিমধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে ওমানের টুইটে। মধ্যপ্রাচ্যে ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠা ইরানকে ঠেকাতে সৌদি আরবের মিত্র দেশ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তেল আবিবের সঙ্গে হাত মিলাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের এই পদক্ষেপ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দাবিতে কয়েক দশক ধরে সংগ্রাম চালিয়ে যাওয়া ফিলিস্তিনিদেরকে আরব বিপাকে ফেলবে বলে অনুমান পর্যবেক্ষকদের। এদিকে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তের বিরোধিতা করছে বাহরাইনের বিরোধী দলগুলো। ইরানে বসবাসরত বাহরাইনি শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ইসা কাসিম বলেন, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিরোধী তিনি। আয়াতুল্লাহ বলেন, মানুষের ইচ্ছার বিরুদ্ধে এসব চুক্তি হচ্ছে। চিন্তাভাবনা, মানসিকতা, লক্ষ্য এবং স্বার্থের ক্ষেত্রে শাসক ও শাসিতদের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। সরকারগুলোর মনস্তাত্ত্বিক পরাজয় ঘটছে এবং তারা সেটি জনগণের উপর চাপিয়ে দিতে চায়, কিন্তু জনগণকে এই পরাজয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাহরাইনের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, বাহরাইন বার অ্যাসোসিয়েশন ও সুশীল সমাজের সংগঠনগুলোর এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বার্থের পক্ষে বাহরাইনের কয়েক প্রজন্ম, যারা বংশীয় পরস্পরায় ফিলিস্তিনিদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে বেড়ে উঠেছেন, তারা সম্পর্ক স্বাভাবিক করার এই চুক্তির ফল মেনে নেবে না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধানে নিয়োজিত জাহাজটিকে ফেরত নিয়েছে তুরস্ক। এক মাসেরও বেশি সময় সাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত যায় জাহাজটি। এই বিষয়টিকেও স্বাগত জানিয়ে গ্রিস সরকারের পক্ষ থেকে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মন্তব্য করা হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরাকস মিৎসোতাকিস তুরস্ককে সীমানা বিরোধ মেটাতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গত মাসের 10 তারিখে জাহাজটিকে গ্রিসের ক্রিট দ্বীপের পার্শ্ববর্তী ভূমধ্য সাগর এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য জরিপ কাজে মোতায়েন করে তুরস্ক। জবাবে ইউরোপীয় মিত্র ও আরব আমিরাতের সহযোগিতায় ভূমধ্য সাগরের এই অঞ্চলটিতে নৌমহড়ার আয়োজন করে গ্রিস। ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। জাহাজটি ভূমধ্য সাগরে গ্রিসের মালিকানাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জরিপ কাজ চালাচ্ছিল বলে দাবি করে গ্রিস। এ দাবি প্রত্যাখ্যান করে তুরস্ক জানায়, জাহাজটি যে অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছিল সেটি তাদেরই মালিকানাধীন এলাকা। পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে শুরু থেকে গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও বিরোধ চলছে ফ্রান্স তুরস্কের মধ্যে। এ নিয়ে ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তিনি বলেছেন, পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জেরে বিরোধ সৃষ্টি হলে ফ্রান্সকে বড় ধরনের মূল্য দিতে হবে। এই পরিস্থিতিতে তুরস্কের ওপর অবরোধ আরোপের হুঁশিয়ারি দেয় ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি সামলাতে উদ্যোগী হয়েছে ন্যাটো। বিরোধ নিষ্পত্তির জন্য ইতোমধ্যে দুদেশ আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রিয় দর্শক, খবরে এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিশ্ব বাংলা 24 চ্যানেলের অগ্রযাত্রায় আমি আমার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি বর্তমান সময়ে এই চ্যানেল বাংলাদেশ, আমাদের মাতৃভাষা, মাতৃভূমি এবং বাংলাদেশের স্বাধীনতা সহ সমগ্র ক্ষেত্রের উন্নয়ন কর্মকাণ্ড সহ সর্বক্ষেত্রে ন্যায় ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করে দেশ এবং জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। যুক্তরাষ্ট্রে বিশ্ব বাংলা টেলিভিশনের অফিসে এসেছি। ধন্যবাদ বিশ্ব বাংলা টেলিভিশন, যুক্তরাষ্ট্রে নতুনভাবে প্রচারিত হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ এই বিশ্ব বাংলা চ্যানেলটি আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, যিনি এই বিশ্ব বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী। আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই, শক্তি, শ্রদ্ধা, অনুপ্রেরণার যে নাম, সেই নামটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আশা করি আজকের এই দিনটিতে
বিশ্ব বাংলা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এই প্রবাসে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তির কথা তুলে ধরবে। পাশাপাশি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর খুনি, আত্মসিদ্ধ খুনি এই প্রবাসে বসবাস করে, তার প্রতিটা নিউজ যেন এই বিশ্ব বাংলায় তুলে ওঠে এবং বিশ্ব বাংলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্ব বাংলার পথ চলাকে আমি সাফল্য করি এবং তাদের ভবিষ্যৎকে উন্নয়ন হোক, এটাই আমি আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। কাতারের শান্তি আলোচনায় আফগান সরকারের পক্ষ থেকে তালেবানকে কারাবন্দী যোদ্ধাদের মুক্তির শর্তে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। তবে শান্তি ফেরাতে সবার আগে ইসলামী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তালেবান। 2 দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে আফগানিস্তানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। এবার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির নির্বাচিত সরকারের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছে তালেবান। শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় তাদের ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হয়েছে। 2 দশক ধরে চলমান যুদ্ধের অবসান ছাড়াও দেশটিতে নারী অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে আলোচনায়। আফগান সরকারের প্রধান বলেছেন, তালেবানরা যুদ্ধবিরতির শর্তে তাদের কারাবন্দী যোদ্ধাদের মুক্ত করতে পারে। তালেবানদের পক্ষ থেকে তাদের নেতা আব্দুল গনি বারাদার বলেছেন, সমঝোতার বিষয়টিকে ধৈর্যের সঙ্গে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য উৎসাহিত করছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুদ্ধরত পক্ষগুলোকে শান্তির সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে 11 দফা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রাজধানী সানাই রোববার এসব হামলা চালানো হয়। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি জোট সানা বিমানবন্দরে 5 দফা হামলা চালিয়েছে। এছাড়া বাকি অভিযানগুলো চালানো হয়েছে সানার উত্তরাঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চলে। তবে এসব হামলায় হতাহতের বিষয়টি এখনও পরিষ্কার নয়। ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন তা এখনও আনা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সাম্প্রতিক সময়ে সৌদির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি জোট। গত বৃহস্পতিবার সৌদির রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ কিছু স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তারা রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একটি দুল ফাক্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 3টি সামাদ্দিন ড্রোন ছুড়েছে। এর আগেও সৌদির বেশ কিছু স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ডলারের বিপরীতে মুদ্রার মানের অভাবনীয় পতন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে সুদান। সরকারের এই ঘোষণার আওতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি আদালত বসানো হবে। একই সঙ্গে অর্থনীতি রক্ষায় আইন প্রণয়নের পাশাপাশি চোরাকারবারি ও বাড়তে থাকা কালোবাজারের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি পদক্ষেপ নেওয়া হবে। চলতি বছর ডলারের তুলনায় সুদানিজ পাউন্ডের মান 50 থেকে 240-এ নেমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বছর ওয়ারি জুলাইয়ে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 143%। অবস্থায় সুদানের অর্থমন্ত্রী হেবা আলী অভিযোগ করেন, মুদ্রার মানের এই অবনতির পেছনে পদ্ধতিগত নাশকতার হাত রয়েছে। এক্ষেত্রে মূল কলকাঠি নাড়ছে মুদ্রা বিনিময় বাজারের ম্যানিপুলেটররা। এদিকে প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক বলেছিলেন, সংকটাপন্ন অর্থনীতি পুনরুদ্ধারে তার সরকারের $800 কোটি প্রয়োজন। কিন্তু জুনে সুদানের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে মাত্র $180 কোটি সহায়তার প্রতিশ্রুতি দেয় আন্তর্জাতিক দাতারা। মূলত বেশ আগে থেকে সুদানের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে 2018 সালের ডিসেম্বরে বশির বিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর গদি ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির। কিন্তু দেশটির অর্থনৈতিক সংকট কিছুতেই যেন পিছু ছাড়ছিল না। এরই মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত লকডাউন পদক্ষেপ এই সংকট আরও বাড়িয়ে তোলে। প্রিয় দর্শক, এবারে বিশেষ সংবাদ। একটি দাঁত ছাড়া এর কিছুই অবশিষ্ট ছিল না আততায়ীর হাতে নিহত মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর স্বাধীনতা সংগ্রামের নায়ক ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার মরদেহের। এবার সেই দাঁতটি নিহত সেই নেতার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। বেলজিয়ামের এক আদালত তার মরদেহের অবশিষ্টাংশ কঙ্গোই তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে। দাঁত ফেরত পাঠানো সংক্রান্ত এই রায়ের মাধ্যমে কয়েক দশক ধরে কঙ্গোর সঙ্গে বেলজিয়ামের যে দেন দরবার চলছিল তার সমাপ্তি ঘটল।
উঠল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেল লুমুম্বার পরিবার। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে 1960 সালে মাত্র 34 বছর বয়সে সদ্য স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হন প্যাট্রিস লুমুম্বা। কিন্তু কয়েক মাস পরেই সেনা অভ্যুত্থান ঘটে দেশটিতে। রাষ্ট্র ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মোবুতু সেসে সেকো। তখন লুমুম্বাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 1961 সালে বিচ্ছিন্নতাবাদীরা তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করে, এমনকি যাতে তার কবর তীর্থস্থানে পরিণত না হয় সেজন্য লুমুম্বার মরদেহ অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়। মরদেহ পুড়িয়ে ফেলার পর সেখানে উপস্থিত থাকা এক পুলিশ কর্মকর্তা সে দাঁত সরিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন বলে জানা যায়। এ দাঁত সত্যি লুমুম্বার কিনা তা নিশ্চিত করতে প্রয়োজন ডিএনএ টেস্ট। কিন্তু বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের দফতরের মুখপাত্র এরিক ফন ডুয়েসে জানান, এই দাঁতের ডিএনএ পরীক্ষা করা উপায় নেই। বিচারকেরা অবশ্য যেখান থেকে এই দাঁত উদ্ধার করা হয়েছে তাতে এটি যে লুমুম্বারই তা নিশ্চিত হয়েছেন। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন জাপানের নাওমি ওসাকা। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়েছেন রোমাঞ্চকর ফাইনালে। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসের স্থানীয় সময় শনিবার প্রথম সেটে 31 বছর বয়সী সাবেক 1 নম্বর তারকার সামনে দাঁড়াতেই পারেননি ওসাকা, কিন্তু পরের 2 সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন 1-6, 6-3, 6-3 গেমে। 22 বছর বয়সী এই চতুর্থ বাছাইয়ের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এ নিয়ে 3টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলে সবকটিতেই জিতলেন ওসাকা। 2018 ইউএস ওপেন জয়ের পর জেতেন 2019 অস্ট্রেলিয়ান ওপেন। এদিকে এবারও ইউএস ওপেন অধরায় থেকে গেল আজারেঙ্কার। আগের 2 ফাইনালে 2012 ও 2013 সালে হেরেছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের বিপক্ষে। করোনা ভাইরাসের কাঙ্ক্ষিত বিরতির পর এবারের আসর শুরু করেছিলেন দুর্দান্তভাবে। জিতেছিলেন টুর্নামেন্টের প্রস্তুতির আসর ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন। আর তাই কাছে এসে আরও একটি ফাইনালে হারের হতাশা আজারেঙ্কার কণ্ঠে। প্রিয় দর্শকের মধ্যে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 উপনির্বাচনের বিএনপি প্রার্থী ঘোষণা। ঢাকা 5 আসনে সালাউদ্দিন ও নওগাঁ 6 আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলামকে মনোনয়ন। করোনায় ফ্রান্সে দৈনিক সংক্রমণের রেকর্ড। বিধিনিষেধ পুনর্বহালের কথা ভাবছে সরকার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাহরাইনের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমান। সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে বাহরাইনের বিরোধী দলগুলো। ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধানে নিয়োজিত জাহাজ ফেরত নিয়েছে তুরস্ক। তুরস্ককে সীমানা বিরোধ মেটাতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান গ্রিসের। কাতারের শান্তি আলোচনায় আফগান সরকার চায় যুদ্ধবিরতি। তালেবানের দাবি ইসলামী শাসন। ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে সৌদি জোটের 11 দফা হামলা। হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জবাব। সুদানে ডলারের বিপরীতে মুদ্রার মানের অভাবনীয় পতন। অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা। এবং ইউএস ওপেনে নারী এককের চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। এবারও ইউএস ওপেন অধরায় থেকে গেল বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।